নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই অনেক অনেক প্রণাম। পূজাতে সবাই খুব আনন্দ করো, আর মা দুর্গার আশীর্বাদে সবার জীবন হয়ে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধময়। আজ আমি বানাবো দুর্গাপুজোর নবমীর জন্য একটি আমিষ থালি রেসিপি। এই থালিতে রয়েছে বিশেষ 5 রকমের রেসিপি। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ এই রেসিপিগুলো তৈরি করব। সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ রান্না করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নবমীর থালিতে আমি রেখেছি বাসন্তী পোলাও, পমফ্রেট ফ্রাই, স্যালাড, মটন কষা, আমের চাটনি আর পাঁপড় সেঁকা, আর সঙ্গে অবশ্যই রয়েছে জল। আর এই প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের নবমীর থালির রেসিপিগুলি। আমি বানাবো মাটন। তার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম মতো মাটন নিয়েছি। আর মাটনটা ছিল একদমই ফ্রেশ। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কিভাবে বুঝবেন মাটন ফ্রেশ? যখন দেখবেন মাংসের কালার গোলাপি দেখাচ্ছে, তখন জানবেন সেই মাংসটা খুবই ফ্রেশ হয়। আর এরপর দেখুন মাটনে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচ টক দই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সঙ্গে লবণ আর দইটা 4 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এদিকে দেখুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার দেখুন একটি মিক্সিং জার নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও মিক্সিং জারে এবার দিয়ে দিচ্ছি দেখুন আদা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে আদার একটি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এতে থাকা সামান্য উপকরণ দিয়েই আজ আপনাদের মটন কষাটা বানিয়ে দেখাবো। আর এদিকে দেখুন 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আর মাটনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুগন্ধ বের হতে শুরু হলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে রসুনটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। যে আদা, ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আদাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে লাল গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা। আমি 4 ঘন্টা মতো মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ মাটন সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। কিন্তু দই দিয়ে আর লবণ দিয়ে যদি আপনারা কিছুক্ষণ টাইম ধরে ম্যারিনেট করে রাখেন তাহলে দেখবেন খুব সহজেই মাটনটা নরম হয়ে যাচ্ছে। সমস্ত মশলার সাথে মাটনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাটনটা কষিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট মাটনটা কষিয়ে নেওয়ার পর মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা কিন্তু আমি মশলার সাথে কষিয়ে পরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব ভালো টেস্ট হয় মাটনটার।
আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আপনারা গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাটনটা যত কষাবেন দেখবেন এর টেস্ট তত ভালো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন একেবারে মাটন থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল। আমি যেহেতু মাটনটা কষা রাখবো সেই জন্য বেশি জল দেব না। সামান্য পরিমাণে জল দিয়ে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম লো করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মিনিট পর ফিরে এসেছি আর মাটনটা একেবারে রেডি হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো। এখানে আমি দারুচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম আর সেই মশলাটা শেষে দিয়ে দিলাম। মটন কষা কিন্তু একেবারে খাবার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো বাসন্তী পোলাও। তার জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। বাসন্তী পোলাও কিন্তু খুবই সহজ। অনেকে ভাবে বাসন্তী পোলাও করা খুবই কঠিন। আজকে আমার রেসিপিটি ফলো করে একবার অন্তত বাসন্তী পোলাও বানিয়ে দেখুন। আপনাদের বাসন্তী পোলাও খুব ঝরঝরে একদম খুব সুন্দর হবে। দেখুন চালটা ভালোভাবে হালকা হালকা করে ধুয়ে নিতে হবে। খুব জোরে জোরে টিপে টিপে ধোয়ার দরকার নেই, হালকা করে চালটা ধুয়ে নেবেন। চালটা ধুয়ে নেওয়ার পর একটি থালাতে চালটা ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন চাল থেকে জলটা খুব তাড়াতাড়ি শোক হয়ে গেছে। ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি জলটা শোক করে নেয়। এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দিয়ে দেওয়ার পর ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকেই ঘি আর হলুদ দিয়ে চালটা মেখে নেন, কিন্তু আমি এখানে গ্যাসের ওভেনে ঘিটা প্রথমে একটু গালিয়ে নেব। ঘিটা গলে গেলে দেখুন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এতে কিন্তু বাসন্তী পোলাওয়ের টেস্টটাও যেমন ভালো হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এইভাবে যদি ঘিটা গরম করে তাতে যদি আপনারা হলুদটা দিয়ে দেন। এদিকে দেখুন চালটাও একেবারে ঝরঝরে হয়ে গেছে, যেহেতু চাড়িয়ে রেখেছিলাম। আর দেখুন ঘি আর হলুদটা এইভাবে দিয়ে দিচ্ছি। ঘি আর হলুদটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে চালের সাথে ঘি আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এই কাজটি আমি হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। আমার মনে হয় হাত দিয়ে করলে খুব সহজেই সমস্ত জিনিস ভালোভাবে মেশানো যাবে। আর দেখুন খুব সুন্দর একটা বাসন্তী পোলাওয়ের কালার এসেছে। এরপর দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দেখুন কাজু বাদাম। কাজু বাদামটা মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারেন। প্রথমে কাজুটা ভালোভাবে দেখুন ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আর কিশমিশটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু বাদাম ও কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেলে ঘি আর হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা দেখুন দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পর গোবিন্দভোগ চালের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেজন্য আমি এখানে 4 কাপ জল ব্যবহার করছি। আপনারাও যদি পরিমাণটা ঠিকভাবে রাখেন তাহলে দেখবেন আপনাদের বাসন্তী পোলাও খুব ঝরঝরে তৈরি হচ্ছে। 1 কাপ গোবিন্দভোগ চাল নিলে 2 কাপ জল নিতে হবে, এই পরিমাণ অনুযায়ী নিতে হবে। জল দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি।
মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তবে বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরই ফিরে এসেছি, আর দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এখন যেহেতু গরম আছে সেই জন্য একটু মাখা মাখা লাগছে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে একেবারেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ, যেটা ড্রাই রোস্ট করে গরম মশলা গুঁড়িয়ে নিয়েছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম। এতে কিন্তু পোলাওয়ের টেস্ট অসাধারণ হয়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। তো বাসন্তী পোলাওয়ের রেসিপিটাও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি বানাবো আমের চাটনি। তার জন্য দেখুন 2টো কাঁচা আম নিয়েছি। যেহেতু এই সময় আম খুব একটা পাওয়া যায় না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই বাজার থেকে একটু দাম হলেও 2টো আম কিনে নিয়ে এসেছি। আর দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দেখুন আম। কাঁচা আমের এই রকম খোসা শুদ্ধ চাটনি খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এইভাবে একবার আমের চাটনি বানিয়ে দেখবেন। কেটে রাখা আমগুলো দিয়ে দেওয়ার পর আমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা একেবারেই সামান্য পরিমাণ দেবেন, কিন্তু যে কোনো রকম মিষ্টি রান্নার ক্ষেত্রে অল্প পরিমাণ লবণ দিলে খেতে কিন্তু তার টেস্ট আরও বেশি ভালো হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমটা আপনাদের কেমন মিষ্টি থাকবে সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। যে পরিমাণ আমি চিনি দিয়েছিলাম সেই পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমের চাটনি। চলুন সব কিছু একেবারে সার্ভ করে দিই। প্রথমেই সার্ভ করছি বাসন্তী পোলাও। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? আর এরপর দিয়ে দিচ্ছি পমফ্রেট ফ্রাই। পমফ্রেট ফ্রাইটা শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে পমফ্রেট মাছটা ফ্রাই করে নিয়েছি, আর সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্যালাড। স্যালাডের মধ্যে আমি এখানে রেখেছি দেখুন 2টো শসা, 2টো পেঁয়াজ। আপনারা চাইলে গাজর, টমেটো রাখতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি মটন কষা। মটন কষাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। মটন কষা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমের চাটনি, যেটা কালো সর্ষে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। খুবই টেস্টি খেতে হয়েছিল এই আমের চাটনিটা। অবশ্যই এইভাবে একবার আমের চাটনিও বানিয়ে দেখবেন। আর করেছিলাম পাঁপড় সেঁকা। পাঁপড়টা কিন্তু ভাজিনি, জাস্ট সেঁকে নিয়েছিলাম। আর জল তো রাখতেই হবে। আজকে আমার নবমীর থালির রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়ির সদস্যদের যদি এইভাবে নবমী কিংবা দশমীর দিন এই রকম রেসিপি বানিয়ে দেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে, সবাই দেখবেন আপনার প্রশংসা করবে। যদি রেসিপিগুলি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।